কিন্তু এই সমস্ত কেসগুলোই আমাদের এখানে পাওয়া। ধীরে ধীরে বলবো, কোনো কনফিউশন হলে আমাকে মাঝপথে আগে কোশ্চেন করা যাবে। প্রথম কেস হচ্ছে when mucus turns to a stone, 72-year-old retired teacher referred to the OPD with shortness of breath for last 5 days, corroborated with MMRC grade 2. Dry cough for last 10 days, wheezing for last 7 days. তাহলে এই তিনটে সিমটম থেকে কি মনে হচ্ছে আমাদের? শর্টনেস অফ ব্রেথ, ড্রাই কফ, হুইজিং। অবস্ট্রাকটিভ এয়ার আরেকবার শিরন নেই, একবার নেই। এক্সাম্পল অফ অবস্ট্রাকটিভ এয়ার দিতে হবে। আচ্ছা, আর অপারেটিভ এর নাম সিওপিডি। বয়স 72 ইয়ার্স, এটা ক্লু দিলাম। তাহলে সিওপিডি হতে পারে। তারপরে পয়েন্ট যেটা সিমটমস প্রেসিডেন্ট উইথ স্নিজিং এন্ড রাইনোডিয়া। তাহলে স্নিজিং রাইনোডিয়া দিয়ে শুরু হলো, তারপরে শর্টনেস অফ ব্রেথ বাড়লো, ড্রাই কফ, হুইজিং, আর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। এটা ভাইরাল এক্সারবেশন অফ ওএডি। যদি আমরা ওএডি ধরি, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ ধরি, তাহলে হুইজিং, শর্টনেস অফ ব্রেথ, কফ, এটা হচ্ছে অ্যাসথমা ট্রায়াড। অ্যাসথমা ট্রায়াডের মধ্যে শর্টনেস অফ ব্রেথ, ড্রাই কফ, হুইজিং আছে। আর এটা হচ্ছে চেস্ট টাইটনেস যদি থাকে তাহলে আরো কনফিডেন্ট হয়ে বলা যায় যে এটা অ্যাসথমা। তাহলে অ্যাসথমা লাইক সিম্পটম এর দেখে আমরা কনফিউজ হয়েছি, কিন্তু স্নিজিং রাইনোডিয়া দিয়ে শুরু হলো। আরেকটা পয়েন্ট এখানে বলা, যদি অ্যাসথমা সিওপিডি যে পেশেন্টগুলোর অ্যাকিউট এক্সারবেশন আমরা ইনডোরে পাই, যারা মূলত স্নিজিং রাইনোডিয়া নিয়ে আসে, আমরা সিওপিডি পেশেন্টকেও অ্যান্টিভাইরাল দিই, অ্যাসথমা পেশেন্টকেও দিই। অ্যাসথমার অ্যাকিউট এক্সারবেশনের মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল। সিওপিডি এক্সারবেশনের মোস্ট কমন কজ হচ্ছে ব্যাকটেরিয়া। কারণ বেশিরভাগ সিওপিডিকে যে আমরা অ্যান্টিভাইরাল দিই, সেটা প্রবাবলি ঠিক নয়। এটা তার মানে যে স্নিজিং রাইনোডিয়া দিয়ে শুরু হলো, মানে আপার রেসপিরেটরি সিম্পটম দিয়ে শুরু হলো, তারপরে লোয়ার রেসপিরেটরি সিম্পটম এলো। হিস্ট্রিতে আমরা পেলাম যে নোন কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাসথমা সিন্স লাস্ট 40 ইয়ার্স উইথ ইররেগুলার ইমিউনোথেরাপি, ডাস্ট অ্যালার্জি আছে, frequent exertion, almost every year one exertion, last 4 years এর মধ্যে 3 exertion হলো। তার সাথে ওরাল কর্টিকোস্টেরয়েড নিতে পারে। ফ্যামিলিতে সিমিলার হিস্ট্রি আছে। ফ্যামিলি হিস্ট্রি অ্যাসথমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাসথমা ইমিউনিটি মানে জেনেটিক হয়, ফ্যামিলি টু ফ্যামিলিতে ট্রান্সমিট করে। তাহলে সিমিলার ফ্যামিলি হিস্ট্রি আছে। নন হাইপারটেনসিভ, অন্য কোনো কোমরবিডিটি নেই, স্মোকার নয়, জেনারেল এক্সামিনেশন আনরিমার্কেবল, স্যাচুরেশন 98, রুমের পালস রেট 70, বিপি 110/60, পালস রেট রেসপিরেটরি রেট 18, প্যালোরিকুলার সাইনোসিস, ক্লাবিং, লিম্ফ নোড এগুলো কিছু নেই। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে নেজাল পলিপ আছে, অ্যাসথমা উইথ নেজাল পলিপ। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা পাচ্ছি বাইলেটারাল ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ এক্সপিরেটরি হুইজিং। আদার সিস্টেমে আনরিমার্কেবল। তাহলে অ্যাসথমার একটা অ্যাকিউট এক্সারবেশনের হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি আছে, আপার রেসপিরেটরি এক্সামিনেশনে নেজাল পলিপ, তার সাথে ব্রিজিং, আর অন্য কোনো সিগনিফিকেন্ট কোনো ফাইন্ডিংস আমরা পাচ্ছি না। এক্সরে হয়েছিল, এক্সরে আমি এখানে দেখাইনি, সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানে এনে লাইট আছে, পয়েন্টার। এইটা একটা কার্ড, মূলত আপার কার্ড। এটা হচ্ছে ট্র্যাকিয়া, এগুলো ট্র্যাকিয়ার কার্ড। এখানে হচ্ছে ট্র্যাকিয়া বাইফার্কেশন হলো, এটা হচ্ছে রাইট মেন ব্রঙ্কাস, লেফট মেন ব্রঙ্কাস। তাহলে আপার লাং কার্ডে আমরা দেখতে পাচ্ছি যে এই লাং উইন্ডোগুলো একটু বেশি ব্ল্যাক। যে সমস্ত ভাস্কুলার মার্কিংগুলো থাকে সেগুলো যেন একটু কম, বিশেষ করে পেরিফেরাল এরিয়াগুলোতে।
তাহলে একটা হাইপার ইনফ্লেশনের পিকচার আছে। পাশাপাশি যদি এই জায়গাটাকে আমরা দেখি, এখানে যতটা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আছে এখানে নেই, এই জায়গাটাতে নেই, এই জায়গাটাতে নেই, এখানে নেই। তার মানে লোকালাইজড এরিয়াগুলোতে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ডিমিনিশ। কেন ডিমিনিশ? এয়ার ট্র্যাপিং হয়েছে বলে ডিমিনিশ। পরের কাটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, এটা হচ্ছে ফিসার, এটা হচ্ছে রাইট মিডিল লোব। এই জায়গাটা রাইট মিডিল লোব, এই লোবটা রাইট মিডিল, রাইট মিডিল, রাইট মিডিল, এটা হচ্ছে রাইট লোবার। রাইট মিডিল লোবে আমরা একটা মাস লাইক লিজন দেখতে পাচ্ছি, ওয়েল সার্কামস্ক্রাইব লিজন অ্যাডজাসেন্ট টু হার্ট, মানে প্যারাকার্ডিয়াক লিজন, ওয়েল সার্কামস্ক্রাইব। তার সাথে সাথে পেরিফেরাল এরিয়াগুলোতে একটু ইররেগুলার মার্জিন এবং একটু জিজিও, এইটাতে আরো ভালো দেখা যাচ্ছে। তাহলে এইটা দেখে আমাদের ইমপ্রেশন কি? এই সিটি স্ক্যান দেখে কি মনে হচ্ছে? এলআরটিআই, নিউমোনিয়া, মাস, তাহলে এটা দেখে কি মনে হচ্ছে ইন্দ্র? মাস লাইক একটা লিজন। কেন মাস লাগছে? কারণ হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইব। কনসলিডেশনে যেরকম এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে, এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম নেই, এই জন্য এটাকে নিউমোনিয়া বলা মুশকিল। কিন্তু যখনই আমরা এরকম একটা লিজন দেখবো তখন অনেকগুলো জিনিস দেখতে হবে। এক হচ্ছে মার্জিন, দুই হচ্ছে তার ভেতরে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিনা, তিন হচ্ছে যে তার ওপাসিটিটা কেমন, মানে হর্নস্পিল ইউনিট কতটা। যদি আমরা হর্নস্পিল ইউনিট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে হার্টের যে হর্নস্পিল ইউনিট, এর হর্নস্পিল ইউনিট প্রায় তাই। এই যে স্পাইনাল যে ভার্টিব্রা, তার যে হর্নস্পিল ইউনিট, এর হর্নস্পিল ইউনিটও তাই। তাহলে মাস কিন্তু অনেক বেশি এনহ্যান্সমেন্ট নিয়ে। এর পরের সেটি যদি আমরা মিডিয়াস্টাল উইন্ডো দেখি তাহলে এটাতে তেমন কিছু নেই, কিন্তু এই কার্ডটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই মাস কিন্তু তার মাঝখানে মাঝখানে একটু ডট ডট যেন ক্যালসিফিকেশন আছে। তাহলে মাস উইথ ইন্টারনাল ক্যালসিফিকেশন নাকি? কি বলছিস ইন্দ্র? এইটাতে আরো ভালো দেখা যাচ্ছে ডট ডট। বুঝতে পারছিস কি ডটগুলো মাঝখানে যে এই যে এখানে এই জায়গাটাতে মাঝখানে মাঝখানে ডট ডট হয়ে আছে ক্যালসিফিক নডিউল। তাহলে এটাকে আমরা বলি হাই অ্যাটেনুয়েশন মিউকাস অর হ্যাম। হাই অ্যাটেনুয়েশন মিউকাস বলতে গেলে নন কন্ট্রাক্ট সিটিতে এই যে প্যারাস্পাইনাল মাসল আছে, স্পাইনের চারদিকে যে মাসল, সেই মাসলের চেয়ে যদি হর্নস্পিল ইউনিট এটার বেশি হয় তাহলে আমরা তাকে বলি হাই অ্যাটেনুয়েশন মিউকাস। তাহলে এই মাসলের সাথে যদি আমরা কম্পেয়ার করি এই ক্যালসিফিকেশনটা, বা যদি এই মাসলের সাথে এই ক্যালসিফিকেশন কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি অ্যাটেনুয়েশন নিয়েছে। তাহলে এটা হচ্ছে হ্যাঁ। কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ পেশেন্ট যদি এরকম মাস লাইক লিজন নিয়ে আসে তাহলে সবসময় হ্যাম আছে কি নেই খুঁজে দেখা দরকার। বিশেষ করে যদি নন অ্যাসমা পেশেন্ট হয়, নন সিওপিডি পেশেন্ট হয়, নন সিস্টিক ফাইব্রোসিস বা যে কোনো ধরনের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ পেশেন্ট ম্যালিগন্যান্সি বলার আগে হ্যাম আছে কিনা খুঁজে দেখা দরকার। কেন? ধীরে ধীরে এটা ইলেকশনটা শুনলেই হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে এবিপিএ। কেন? দীর্ঘদিন ধরে অ্যাসমা, 40 ইয়ার্সের অ্যাসমা, প্রতিবারই বাড়াবাড়ি হয়, তার সাথে সিটি স্ক্যানে এরকম মাস উইথ ইন্টারনাল ক্যালসিফিকেশন, যেটাকে হাই অ্যাটেনুয়েশন মিউকাস আমরা বলছি। তাহলে রেডিওলজি ক্লিনিক্যালি সবটা মিলে ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে এবিপিএ, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস উইথ হাই অ্যাটেনুয়েশন মিউকাস। যদি এটা এবিপিএ তে অ্যাসপারজিলাস ইনভলভ, এটাতে কি হয়? একটা ফাঙ্গাল মেটেরিয়াল বা ফাঙ্গাল কম্পোনেন্ট কন্টিনিউয়াসলি নাক দিয়ে ঢুকতে থাকে, নাক দিয়ে ঢুকতে ঢুকতে অ্যালার্জিক ফেনোমেনা তৈরি করে, হাইপারসেনসিটিভিটি তৈরি হয়, দিয়ে আলটিমেটলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মতো সিমটমস করে, মানে স্প্যাজম হতে থাকে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হতে থাকে, এয়ারওয়ে ইনফ্লামেশন হতে থাকে। এটা যখন পারসিস্টেন্ট চলতে থাকে তখন ব্রঙ্কিয়েক্টিসিস হয় এবং যে সিক্রিশনটা তৈরি হয় সেই সিক্রিশনটা জমা হয়ে এরকম হ্যামের অ্যাপিয়ারেন্স দেয়।
যদি এটা অ্যাসপারজিলাস বাদ দিয়ে অন্য কোনো ফাঙ্গাস থেকে হয় তখন আমরা তাকে বলি এবিপিএম। তাহলে এবিপিএম হচ্ছে এবিপিএম মতো জিনিস, কিন্তু অ্যাসপারজিলাস ছাড়া অন্য কোনো ফাঙ্গাস হলে মাইকোসিস যদি হয় এবিপিএম, তখন আমরা তাকে এবিপিএম বলি। নিউমোনিয়া হতে পারে, কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কম, কারণ এয়ারবোর্ন প্রোগ্রাম নেই, ফিভার নেই, এক্সপেক্টোরেশন নেই। ব্রঙ্কোসেপ্টিক গ্রানুলোমেটোসিস উইথ ক্যালসিফিকেশন একটা ক্রনিক ডিজিজ, ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ, যেটা এয়ারওয়ে সেন্ট্রিক, মানে ইনহেলেশনের মাধ্যমে বডিতে ঢুকেছিল, ওখানে ইনফ্লামেশন হয়ে হয়ে লোকালাইজ গ্রানুলোমা হচ্ছে। ক্রনিক ইনফ্লামেশন হলে সেটা হিল করে উইথ ফাইব্রোসিস বা ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন হলো দিয়ে এই চারটে ডিডি আমরা ভেবে এগোই। এই সিটি স্ক্যানটা দেখানোর জন্য এবং এটা যে এবিপিএ বলে যে কেস আমরা পেতে পারি, এবং যদি লাস্ট 3-4 মাস আমরা ধরি তাহলে অন্তত 2-3টে এবিপিএ কেস আমরা দেখে ফেললাম, যদিও সেগুলো অ্যাকিউট এক্সামিনেশনে ছিল। এবিপিএ ক্লাসিফিকেশন, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন, যদি দেখা যায় যে ক্লিনিক্যালি এবিপিএ কিন্তু সিটি স্ক্যানে কিছু নেই, তখন আমরা তাকে বলছি সেরোলজিক এবিপিএ, মানে সিটি স্ক্যান নরমাল, নো ব্রঙ্কিটেসিস। যদি এবিপিএর সাথে ব্রঙ্কিটেসিস থাকে তখন তাকে আমরা বলছি এবিপিএ বি। যদি মিউকাস প্লাগিং থাকে, ব্রঙ্কিটেসিস হয়েছে সেখানে মিউকাস জমা হয়েছে, মিউকাস প্লাগিং, তাহলে তাকে আমরা বলছি এবিপিএ এমপি। যদি সেই মিউকাসের মধ্যে ক্যালসিফিকেশন হয়ে যায় তাহলে হাই অ্যাটেনুয়েশন মিউকাস, তাহলে হচ্ছে এবিপিএ হ্যাম। যদি এটা পারসিস্টেন্টলি চলতে থাকে তখন সেটাকে আমরা বলি এবিপিএ সিপিএফ, মানে এবিপিএ উইথ ক্রনিক প্লুরোপালমোনারি ফাইব্রোসিস। এটা হচ্ছে এন্ড স্টেজ লাং ডিজিজ। সিটি স্ক্যান যদি দেখাই, প্রথমটা হচ্ছে এবিপিএ এস, যেখানে কোনো ব্রঙ্কিটেসিস নেই। হিস্ট্রি, তাহলে এবিপিএ কি করে বলছি না, হিস্ট্রি থেকে বলছি। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন কিভাবে হিস্ট্রি থেকে বলবো পরের সাবসিকুয়েন্ট ডিসকাশনে আছে। এবিপিএ বি, এবিপিএ উইথ ব্রঙ্কিটেসিস। লেফট আপার লোবে ব্রঙ্কিটেসিস আছে, সিস্টিক ব্রঙ্কিটেসিস উইথ ব্রঙ্কিয়াল ওয়াল থিকেনিং, আর লেফটেও ছোট 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 ব্রঙ্কিটেসিস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এবিপিএ বি। এবিপিএ এমপি, মানে এবিপিএ মিউকাস প্লাগিং, ব্রঙ্কিটেসিস হয়েছিল, ব্রঙ্কিটেসিসের মধ্যে এরকম করে সিক্রেশন জমা হয়েছে। এই সিক্রেশনগুলো জমা হয়ে যে অ্যাপিয়ারেন্স দিয়েছে তাকে আমরা বলি ফিঙ্গার গ্লাভ অ্যাপিয়ারেন্স। গ্লাভসের মধ্যে এয়ার ভরে যদি চেপে দেওয়া হয় তাহলে যেভাবে প্রমিনেন্ট সুন্দর কার্ভ মার্জিনগুলো আছে, সেই ধরনের মার্জিন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এটাতে আরো ভালো বোঝা যাচ্ছে। কন্ট্রাস্ট কার্ভটাতে দেখা যাচ্ছে যে মিউকাস প্লাগিং, কিন্তু ওরকম ক্যালসিফিকেশন কিছু নেই। এটা হচ্ছে এবিপিএ এমপি, এটা হচ্ছে এবিপিএ হ্যাম। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা মাস, এই লাং উইন্ডো দেখে মাস, নিউমোনিয়া, কোলাপস অনেক কিছুই মনে হচ্ছে, কিন্তু যদি আমরা কন্ট্রাস্ট কার্ভ দেখি তাহলে দেখতে পারবো যে এখানে ক্যালসিফিকেশন আছে এবং প্যারাস্পাইনাল মাসেলের সাথে যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে মাঝখানের এই পয়েন্টগুলো অনেক বেশি অ্যাটেনুয়েশন নিয়েছে। হচ্ছে এবিপিএ হ্যাম। হচ্ছে এবিপিএ সিপিএফ, ক্রনিক প্লুরোপালমোনারি ফাইব্রোসিস, একদম ডিস্ট্রাকশন হয়ে গেছে, আইএলডি লাইক পিকচার, ছোট 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 ব্রঙ্কিটেসিস, সিক্রেশন ভর্তি, পুরো মিডিয়াস্টিনাল হোয়াইটনিং হয়ে গেছে, এইগুলো পুরো মিউকাস প্লাগিং হয়ে লাংটা পুরো ডেস্ট্রয়েড। এটা হচ্ছে এন্ড স্টেজ অবস্থা এবিপিএ। আমরা স্পাইরোমেট্রি করি, স্পাইরোমেট্রিতে দেখি সিভিয়ার অবস্ট্রাকশন। কেন সিভিয়ার অবস্ট্রাকশন? FeV1/FVC রেশিও লেস দেন 70% হলে আমরা বলি অবস্ট্রাকশন। এটা হচ্ছে 66%, তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। যদি অবস্ট্রাকশন পাই তখন আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে এগেন পিএফটি করি, তাতে দেখা যাচ্ছে যে এটা 66%, তেমন কোনো চেঞ্জ নেই। যদি ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও এটা লেস দেন 70% থাকে তখন আমরা তাকে বলি পারসিস্টেন্ট এয়ারফ্লো অবস্ট্রাকশন। তাহলে এর ক্ষেত্রে পারসিস্টেন্ট এয়ারফ্লো অবস্ট্রাকশন আছে। পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি। যখন আমরা প্রি ব্রঙ্কোডাইলেটর পিএফটি করেছিলাম তখন ওর FeV1 ছিল 1 লিটার 610 ml, যেটা 74%। যখন আমরা ব্রঙ্কোডাইলেটর দিলাম তখন দেখা গেল যে 1 লিটার 610 থেকে 1 লিটার 640, মানে খুব সামান্য বাড়লো, পার্সেন্টেজে তেমন কোনো চেঞ্জ হয়। তার মানে পারসিস্টেন্ট এয়ারফ্লো অবস্ট্রাকশন উইদাউট এনি ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি।
করেছিলাম আমরা, ফেনো দেখলাম 45 ফেনোটা কি? ফেনো হচ্ছে ফ্র্যাকশনাল এক্সেল নাইট্রিক অক্সাইড টেস্ট। একটা ডিভাইস যে কি করে এক্সেলেশনের সময় কতটা নাইট্রিক অক্সাইড বেরোচ্ছে সেটাকে মেজার করতে পারে। তো নাইট্রিক অক্সাইড মেজার করে কি হবে? নাইট্রিক অক্সাইড হচ্ছে এয়ারওয়ে ইনফ্লামেশন যদি হয়, স্পেশালি ইউসিনোফিল ইনফ্লামেশন যদি হয়, তাহলে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। ইউসিনোফিল থেকে ওই নাইট্রিক অক্সাইড জেনারেট হয়, কারণ ওখানে ওই প্যারক্সিডেজ রিঅ্যাকশন হয়ে এনও আলটিমেটলি বেরোয়। এই এনওকে ফেনো পিক আপ করে। তাহলে ফেনো যদি 25 এর উপরে হয় তাহলে আমরা সিগনিফিক্যান্ট বলি। 45 মানে ফেনো পজিটিভ। ফেনো পজিটিভ মানে একটা ইউসিনোফিলিক এয়ারওয়ে ইনফ্লামেশন চলছে। তাহলে পারসিস্টেন্ট এয়ারফ্লো অবস্ট্রাকশন উইথ ইউসিনোফিলিক ইনফ্লামেশন চলছে। তার সাথে সিটি স্ক্যান ওরকম এবিপিএ লাইক, আর হচ্ছে ক্লিনিক্যালি হিস্ট্রি এবিপি এর মতো। তো এবিপি এর অন্যান্য ওয়ার্কআপ আমরা পাঠাই, সেরম আইজিই অনেক হাই। যদি আইজিই মোর দেন 500 হয় তাহলে এবিপি এর ক্রাইটেরিয়ার মধ্যে আসে। অ্যাসপারজিলাস স্পেসিফিক আইজিই 25, এটা যদি 0.35 এর বেশি হয় তাহলে তাকে আমরা সিগনিফিক্যান্ট বলি। অ্যাবসলিউট ইউসিনোফিল কাউন্ট 963, অ্যাসপারজিলাস স্পেসিফিক আইজিজি হাই 4.86। ইসিজি করেছিলাম, ইকো করেছিলাম নরমাল। কেন না পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে কিনা দেখার জন্য। তাহলে এবিপিএ যখন আমরা কাকে এবিপিএ বলবো, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। এতক্ষণ স্লাইডে যে আলোচনা করেছি তার মূল কথাটা এখানে আছে। একটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া, একটা হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে প্রিডিসপোজিং কন্ডিশন যে কোনো একটা থাকতে হবে। অ্যাস্থমা, সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টেসিস অথবা এনি আদার রেসপিরেটরি ডিজিজ, এগুলোর মধ্যে কোনো একটা থাকতে হবে। তার মানে বাকিগুলো মনে না রাখলেও যে কোনো রেসপিরেটরি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যদি থাকে তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর এসে যাবে। এসেনশিয়াল কম্পোনেন্ট এগুলোর মধ্যে দুটো অবশ্যই থাকতে হবে। অ্যাসপারজিলাস ফিউমিগেটা স্পেসিফিক আইজিই মোর দেন 0.35 KUA আর টোটাল আইজিই মোর দেন 500। আমাদের পেশেন্টের অ্যাসপারজিলাস স্পেসিফিক আইজিই ছিল অনেক বেশি, 27 মতো, আর টোটাল আইজিই ছিল 1681। আদার কম্পোনেন্টের মধ্যে অ্যাসপারজিলাস স্পেসিফিক আইজিজি, অ্যাবসলিউট ইউসিনোফিল কাউন্ট মোর দেন 500, আর হচ্ছে এইচআরসিটি কনসিস্টেন্ট উইথ এবিপি, এর মধ্যে এনি টু। তাহলে আমাদের পেশেন্টের যেগুলো রেট করা আছে এই কম্পোনেন্টগুলো ছিল, কারণ এবিপি এর ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল। ট্রিটমেন্ট, এবিপি ডায়াগনোসিস হয়ে গেল, এবার ট্রিটমেন্ট কি করব? ডিটেইল ট্রিটমেন্ট আমার এখানে নেই, 4 লাইনে ট্রিটমেন্টের কথা বলা আছে। পেশেন্ট সাপোজ ফোরাকট পায়, তাহলে ফোরাকটটা কি বাড়িয়ে দেবো? অ্যাসমা বাড়াবাড়ি হয়েছে, কিছু লাভ হবে? হাই ডোজ ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড, ফোরাকট পাক বা গুডেকট যাই পাক, কিছু লাভ হবে না। তাহলে ইনহেলেশনাল স্টেরয়েড দিয়ে অ্যাক্টিভ ডিজিজে সিম্পটম কন্ট্রোল অ্যাচিভ করা যায় না। ওরাল কর্টিকোস্টেরয়েড হচ্ছে গিয়ে মেইন ড্রাগ। ওরাল কর্টিকোস্টেরয়েডে র্যাপিড রেসপন্স পাওয়া যায় ফর অ্যাকিউট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক। ইট্রাকোনাজোল অথবা ভরিকোনাজোল সেম রেজাল্ট, যাই দেওয়া হোক না কেন সেম রেজাল্ট অ্যাকিউট ডিজিজে। এখানে একটা কথা বলার, যদি আমরা পেশেন্টকে ইট্রাকোনাজোল দিই, মানে ইট্রাকোনাজোল হচ্ছে কি টেস্টেড ড্রাগ, এবিপি এর ড্রাগ অফ চয়েস যদি বলা হয়, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ অফ চয়েস, তাহলে হচ্ছে ইট্রাকোনাজোল। কিন্তু ইট্রাকোনাজোলের কিছু অসুবিধা আছে। কি অসুবিধা আছে? যদি আমরা ইট্রাকোনাজোল দিই তাহলে বুডেসোনাইড দেওয়া যাবে না, কারণ আলটিমেটলি ও কি করে বুডেসোনাইডের ওই কিছু কেমিক্যাল তৈরি করে যেটা অ্যাডভান্স ইফেক্ট করে। তাহলে পেশেন্ট যদি ইট্রাকোনাজোল পায়, এবিপি পেশেন্ট বা অ্যাসমা পেশেন্ট ফোরাকট পাচ্ছিল, আমি আজকে ডায়াগনোসিস করলাম এবিপি, এবার আমি বললাম ফোরাকটটা যখন পাচ্ছে সেটাই কন্টিনিউ হোক না। যদি আমি ইট্রাকোনাজোল স্টার্ট করি তাহলে ফোরাকটকে মানে বুডেসোনাইডকে শিফট করতে হবে অন্য কোনো ইনহেলেশনাল স্টেরয়েডে, এটা মেক্লোডিনাজোল হতে পারে, লোবেটাজোল হতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু ভরিকোনাজোল দিলে এই সমস্যাটা হয় না। আবার ইট্রাকোনাজোল ভরিকোনাজোল দুজনের সিমিলার এফেক্ট, যে কোনো একটা আমরা দিতে পারি। আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টগুলো ভর্তি ছিল তাদেরকে আমরা এই কারণে ভরিকোনাজোল শুরু করেছিলাম অ্যাকিউট কন্ডিশনে যারা ছিল,
ইট্রাকোনাজল শুরু করা হয়নি। ইট্রাকোনাজলের আরেকটা সমস্যা হচ্ছে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং লাগে এবং ড্রাগ ইন্টারাকশন অনেক বেশি, কিউটি প্রলং করে। ইট্রাকোনাজল দিলে এই জিনিসগুলো দেখতে হবে। 3 নম্বর হচ্ছে ইট্রাকোনাজলকে ফ্যাটি মিলের সাথে দিতে হবে, তাহলে প্রতিবারই পেশেন্টকে ঘোল খাওয়াতে হবে। ঘোল দিয়ে ইট্রাকোনাজল খাবে। ঘোল দিয়ে ইট্রাকোনাজল খাওয়ানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল প্রবলেম কি হয়? ডাক্তারবাবু আমার ঠান্ডা লেগেছে, আপনি আমাকে ঘোল খাওয়াচ্ছেন, আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে ঘোল থেকে বেরোতে গেলে ভরিকোনাজল আরেকটা অপশন। ইট্রাকোনাজল এবার যদি অ্যাকিউট অবস্থাতে আসে তাহলে কি আমরা ইট্রাকোনাজল প্লাস স্টেরয়েড দেবো নাকি কোনো একটা দেবো? কোনো একটা দেওয়া যায়, কিন্তু ইনিশিয়াল ফেজটাতে যদি লাইফ থ্রেটানিং সিচুয়েশন থাকে তাহলে দুটো দিয়ে শুরু করা ভালো। গ্র্যাজুয়ালি 7 দিন 10 দিনের মধ্যে স্টেরয়েডটা নেওয়া উচিত। পোষাকোনাজল যাদের ক্ষেত্রে অ্যাজল হাইপারটেনসিভিটি আছে বা কাজ করছে না বা রেজিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে পোষাকোনাজল দেওয়া যেতে পারে। নেবুলাইজেশন এমপোবি তার রোল আছে, কিন্তু অ্যাকিউটের কোনো রোল নেই। যে এবিপি এর রেকারেন্ট রিজার্ভেশন নিয়ে আসছে তার ক্ষেত্রে যদি বাড়িতে হোম নেবুলাইজেশন দেওয়া যায় এমপোবি, তাহলে অ্যাকিউট অ্যাটাকগুলো অনেকটা কমে। আরেকটা হচ্ছে বায়োলজিক্স, ওমালিজুমাব, মেপোলিজুমাব, পেন্ডালিজুমাব, টিজেটুমাব, ডুপিলিজুমাব, এইগুলো হচ্ছে গিয়ে রিসেন্ট অ্যাডিশন, যেগুলো দিয়ে এবিপিএ কে ট্রিট করা যায় এবং এক্সারবেশন কমানো যায়। এটা গেল ফার্স্ট কেস। কারো কোনো কনফিউশন, কোশ্চেন? স্টেরয়েড কতদিন খাওয়ানো হয়? স্টেরয়েড 3 to 4 উইকস। আর অ্যাজল 3 to 4 উইকস দিয়ে তারপরে পুরোটা ইট্রাকোনাজলে দেওয়া। ইট্রাকোনাজল কদিন? 4 মান্থস দেওয়া যেতে পারে, 6 মান্থস দেওয়া যেতে পারে, রেসপন্স দেখে দেখে। গাইডলাইন অনুযায়ী 4 মান্থস। রেমিশন হবে? রেমিশন হয়ে যাবে? রেমিশন হয়ে যাবে। রেমিশন দেখতে গেলে আইজিই দেখা, আইজিই আর অ্যাবসলিউট ইমিউনিটি না, অন্য কিছু দেখে লাভ নেই। এই পেশেন্টটা চেস্ট এক্সরে কিছু ফাইন্ডিংস ছিল, মানে সিটি করতে গেলে কেন চেস্ট এক্সরে ওখানে মাস লাইটিং যাচ্ছে, সেটা মাসের মধ্যে একটা লোয়ার জোনে একটা মাস লাইট রিজাল্ট ছিল। ডিসকাশনটাকে শর্ট করার জন্য মানে এক্সরে দিইনি, কারণ এক্সরে আলাদা করে কোনো বিশেষ কিছু পাবো না, এই জন্য এম বলতে গেলে কি ক্যালসিফিকেশন থাকতেই হবে? হাই অ্যাটেনুয়েশন মিউকাস বলতে গেলে অ্যাটেনুয়েশন মনস্পিল ইউনিট মোর দেন 100 হতে হবে। ক্যালসিফিকেশন প্লাস মাইনাস। এবার মনস্পিল ইউনিট যদি 80 এর উপরে চলে যায় তাহলে এমনিতেই ক্যালসিফিকেশন নয় হবে। আমার মনে আছে প্রথম ইউপি এর কেস যখন আমরা পেয়েছিলাম, তার একটা মিডিয়াসিনাল মাস ছিল, ব্রঙ্কোস্কোপি করতে গিয়ে দেখি সিকুয়েশনের মতো জিনিস বেরোচ্ছে, সাকশন করছি বেরোচ্ছে, টিপতে বেরোচ্ছে না। তাকে আমরা ইভাসের প্ল্যান করেছিলাম। তখন এবিপিএ মানে আমার ধারণা ছিল যে এবিপিএ আমাদের এখানে কোনো মতো পাওয়া যায় না, ইভাসের জন্য প্ল্যান করেছিলাম। তারপরে যখন আরো একটু ভালো করে করতে গিয়ে সিমটমস যখন মিলছে না, ম্যালিগনেন্সি নয়, 22 বছর বয়স, অ্যাসমা আছে, অ্যাসমা কন্ট্রোল হয় না, আরো একটু ভালো করে ঘাটাঘাটি করতে গিয়ে আমরা আবিষ্কার করি যে সেটা এবিপিএ। তাকে যখন ইন্ট্রাকোনাজল এবং স্টেরয়েড দেওয়া হয় 4 মান্থসের মধ্যে কমপ্লিট রিমিশন হয়ে যায়। মানে দেখতে পুরো মনে হবে মাসের মতো। এমনকি ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কোস্কোপি করলে দেখা যাচ্ছে যে ব্রঙ্কাস থেকে একটা জিনিস বেরিয়ে আসছে মাসের মতো। কিছু কেস রিপোর্ট আছে যেখানে ওরা ওটাকে মাস ভেবে কেটেছে, হিস্টোপ্যাথোলজির জন্য পাঠিয়েছে, পরে দেখা গেছে যে ক্যালসিফিকেশন ছাড়া কিছু নেই, ক্যালসিফিকেশন আর মিউকাস ছাড়া, মানে নেক্রোটিক ডেব্রিজ ছাড়া আর কিছু নেই। কেস রিপোর্টও আছে। আচ্ছা, ইট্রাক বড়ি পোষা ছাড়া আর কোনো অ্যাজল কাজ করবে না? ইট্রাকোনাজল হচ্ছে ড্রাগ অফ চয়েস। অন্য কোনো অ্যাজল কাজ করবে না? পোষা ইট্রাকোনাজল ভরিকোনাজল। পোষাকোনাজল হচ্ছে গিয়ে যদি ওগুলোর রেজিস্ট্যান্ট হয় বা হাইপারসেনসিটিভিটি থাকে তাহলে। ফোর মান্থ, 4 to 6 মান্থ। আর প্রথমে দুটো ওভারল্যাপ করে চালাতে হবে, স্টেরয়েড আর যদি অ্যাকিউট অবস্থা, অ্যাকিউট লাইফ থ্রেটানিং এমার্জেন্সি হয় তাহলে, নাহলে যে কোনো একটা দেওয়া যায়। 4 মাস পরে মানে 4 মান্থস পরে দেখা গেল যে পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ, তখন ইট্রাকোনাজল বন্ধ, ইট্রাকোনাজল বা ভরিকোনাজল রেগুলার যে ইনহেলার সেটা চলবে। আবার সাপোজ এরকম হলো, কারণ এবিপি এর ওরকম অ্যাকিউট রিজার্ভেশন, রিমিশন, রেকারেন্ট এরকম বহু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে কোনটাতে ফিট করছে দেখতে হবে। প্রতিটা আলাদা আলাদা ফিডব্যাক আছে, সেই অনুযায়ী শুনতে হবে। এটা একটা কেস যেটা কিছুদিন আগেই পেলাম আর কি, সাইলেন্ট সোয়েল অফ এ লোক।
45-year-old lady, ওপিডিতে দেখছিলাম, restlessness for 15 days with MMRC grade 2, gradually progressive. Dry cough on and off with seasonal variation. একেও আমি প্রথমে অ্যাসমা বলে ভাবছিলাম, তার সাথে অকেশনাল ব্লিডিং। মেডিকেল হিস্ট্রিতে বললো যে ব্রঙ্কিয়াল অ্যাসমা আছে since last 10 years on inhaler, regular inhaler, dust allergy, frequent exacerbation হয়, ফ্যামিলি হিস্ট্রি কিছু নেই। এই প্রথম আমরা ধাক্কা খেলাম যে ফ্যামিলি হিস্ট্রি নেই, অথচ অ্যাসমা আছে, হতে পারে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে মাথায় রাখতে হবে ফ্যামিলি হিস্ট্রি না থাকলে। মানে এই পয়েন্টটাই আমাকে অন্যদিকে ভাবতে হেল্প করেছিল। দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে রেগুলার ইনহেলার নেই অথচ বাড়াবাড়ি হয়, তার সাথে হচ্ছে গিয়ে সিমিলার ফ্যামিলি হিস্ট্রি নেই। মেডিকেল হিস্ট্রিতে এটা পেলাম যে অ্যান্টিরিয়র ডিফ্লেক্ট অফ মাইট্রাল ভালভ প্রোলাপস ছিল, তার সাথে সিভিয়ার এমআর আছে এবং ডাইলেটেড এজে। এটা একটা ক্লু দিল আমাকে যে একটা কার্ডিয়াক ইনভলভমেন্ট ছিল, ভালভুলার হার্ট ডিজিজ ছিল, তার সাথে ভেন্ট্রিকুলার বাইজেমিনিয়া উইথ ইন্টারমিটেন্ট ব্র্যাডিকার্ডিয়া। নো হাইপারটেনশন, নন ডায়াবেটিক, general examination unremarkable, saturation 97%, pulse rate 54, BP 110/60, respiratory rate 80, pylorictus sinus কিছু নেই, clavin কিছু নেই। respiratory system examination, poor air entry, left hemithorax। দেখতে পাচ্ছি যে একদিকে কোনো এয়ার এন্ট্রি পাচ্ছি না, তাহলে অ্যাসমা পেশেন্ট লাংসের একটা দিকে এয়ার এন্ট্রি নেই। তখন আমার মনে হচ্ছিল তাহলে কি নিউমোথোরাক্স, কিন্তু দেখা গেল যে এইটার পরেও এই এয়ার এন্ট্রি কম থাকার পাশাপাশি হাইপার রেজোনেন্টও দেখা যাচ্ছে, কিন্তু হাইপার রেজোনেন্টটা সামনের দিকে, পেছনের দিকে নয়, ইনফ্রাক্লাভিকুলার আর মেমারি এরিয়া। তাহলে যদি নিউমোথোরাক্স হতো তাহলে পুরো হেমিথোরাক্স জুড়ে হাইপার রেজোনেন্ট হতো। তাহলে লোকালাইজড হাইপার রেজোনেন্ট কেন? কারণ লোকালাইজড গুলা কি, তখন এটা আমি ভাবতে থাকি যে প্রবাবলি এয়ার এন্ট্রি ডিউ টু কমেছে ডিউ টু গুলা, এবং গুলাটা সামনের দিকে আছে। আদার সিস্টেমে কিছু পাইনি আমরা। তখন আমরা এইচআরসিটি করি, এখানে আমি এইচআরসিটির ভিডিওটা প্রথমে দেখাবো, তারপরে আলাদা আলাদা করে কার্ডগুলোকে দেখাবো। বাঁদিকের লাংসটা বড় ছিল, ডান দিকের লাংস ছোট, বাঁদিকটা কালো, ডান দিকটা হচ্ছে সাদা। বাঁদিকের নিচের দিকে কালো এবং সাদার মধ্যে একটা ডিমার্কেশন আছে, তার সাথে একটা কনসেন্ট্রেশন পেরিয়ে যাবে, একটা বড় গুলা মতো আছে, ফিস মতো আছে, আর কিছু ক্যালসিফিকেশন আছে। এটা হচ্ছে মিডিয়াস্টিনাল কার্ভ। বাঁদিকের লাংসটা বড় ডান দিকের চেয়ে, হার্নিয়েশন অফ দ্য লেফট লাং হয়ে গেছে, তার সাথে একটা কনসেন্ট্রেশন এরিয়া গেল এবং তার ভেতরে ক্যালসিফিকেশন মতো আছে। এটা দেখে আবার হ্যাম কনফিউজ না হয় ভালো। তাহলে এই হচ্ছে আপার কার্ডগুলোর ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট লাং হার্নিয়েশন হয়ে গেছে, মিডিয়াস্টিনামকে চেপে দিয়েছে, ডান দিকটা কমপ্রেস, তার সাথে এরকম ছোট 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 সিস্ট, এবং দুদিকে কালারের ডিফারেন্স, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এবং এই কার্ডটা যদি আমরা দেখি তাহলে এটা ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট, একটা ফিসারের দিয়ে ডিমার্কেটেড, এবং যেটা ব্ল্যাক সেটা হচ্ছে ফুলে আছে। এই কার্ডটাতে মোটামুটি সবটাই বোঝা যাচ্ছে। ডান দিকে কোনো প্রবলেম নেই, বাঁ দিকে ব্ল্যাক, এখানে একটা কনসোলিডেশন, তার সাথে ছোট ছোট নডিউল, তার সাথে এই জায়গাগুলোতে কিছু বড় ছোট সিস্ট। আর এখানে হচ্ছে গিয়ে লেফট লোয়ার লোব, এটা লেফট লোয়ার লোব এইটুকু কম্প্রেস, লেফট আপার লোব অনেক বেশি ডাইলেটেড, আর কিছু ছোট ছোট ক্যালসিফিকেশন, ছোট ছোট নডিউল এগুলো আছে, কিছু এমফাইসেমা আছে, এই জায়গাগুলো এমফাইসেমা ব্ল্যাক হয়ে গেছে, গুলা নয় এমফাইসেমা। তাহলে এইচআরসিটিতে আমরা হাইপার ইনফ্লেশন অফ লেফট আপার লোব পেলাম, হার্নিয়েশন, লেফট আপার লোবের হার্নিয়েশন হয়েছে, কম্প্রেশন অফ লেফট লোয়ার লোব, তার সাথে কন্ট্রালেটারাল মিডিয়াস্টিনাল শিফটিং, মিডিয়াস্টিনাল অন্যদিকে ঠেলে দিয়েছে, মাল্টিপল ফোকাল এমফাইসেমা উইথ সিস্ট, কনসোলিডেশন এট লিঙ্গুলা। এগুলো সবগুলো আমি বলেছি, কারোর কোনো কনফিউশন আছে কোনো ফাইন্ডিং নিয়ে? ক্যালসিফিক নডিউলস। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? আমরা এখানে পেলাম একটা লোক, যে লোকটা কালো হয়ে আছে। কালো হয়ে আছে মানে কি?
মানে হচ্ছে এয়ার ট্র্যাপিং হয়ে গেছে, এবং সেই জায়গাগুলোতে কিছু কিছু সিস্ট তৈরি হয়েছে, এবং সেটা এয়ার ট্র্যাপিং এতটাই হচ্ছে যে পাশের লোকগুলোকে ঠেলে দিচ্ছে এবং নিজে বড় হয়ে ডান দিকের লাংস তাকেও কম্প্রেস করে ডান দিকে ঢুকে যাচ্ছে, হার্নিয়েশন অফ লাংস। প্রথম ডায়াগনোসিস হচ্ছে কনজেনিটাল লোবার এমফাইসেমা, কারণ একটা লোবার এমফাইসেমা আছে, লোবার এমফাইসেমা। সোয়ার-জেমস সিনড্রোম সেম জিনিস, ইউনিল্যাটারাল এমফাইসেমা হয় তাদের। লোকালাইজড পালমোনারি ইন্টারস্টিশিয়াল এমফাইসেমা, কোন একটা জায়গাতে ইন্টারস্টিশিয়াল এমফাইসেমা হচ্ছে লোকালাইজড পালমোনারি হাইপারইনফ্লেশন হতে পারে, ফরেন বডিতে অনেক সময় হয়। কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফরমেশন, ব্রঙ্কিয়াল অ্যাট্রেসিয়া, এই ডিডিগুলো ধরে আমরা এগোচ্ছিলাম। ব্রঙ্কোপালমোনারি সিকুয়েস্ট্রেশন। তো কনজেনিটাল লোবার এমফাইসেমা কি সবাই প্রথম শুনলাম আমরা, তাহলে একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এটাতে কি হয় না, হাইপার ইনফ্লেশন অফ ওয়ান অর মোর লোব হয়, ইউজুয়ালি লেফট আপার লোব বা আপার লোবগুলো প্রমিনেন্ট থাকে। সামটাইম এখানে যেটা থাকে সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ ডেভেলপিং এয়ারওয়ে, মানে যখন জন্মের পরে ডেভেলপমেন্ট চলছিল সেই চলতে চলতে একটা এয়ারওয়ে কোন একটা জায়গায় অবস্ট্রাকশন হলো, তাহলে অবস্ট্রাকশন হলো মানে ডিস্টাল টু দ্যাট অবস্ট্রাকশন, কোনো এয়ার ফ্লো যাচ্ছে না, এয়ার যাচ্ছে না। এবার এইগুলোতে কি হয়ে আছে, একটা ব্রঙ্কাস দিয়ে যেরকম ভাবে কানেকশন আছে সেরকম অ্যালভিওলাইয়ের সাথে অ্যালভিওলাই জোড়া আছে, একটা কোর্স অফ প্লান দিয়ে বুলেটেড ভেন্টিলেশন হয়। যখন এটা অবস্ট্রাকশন হলো তখন ও কি করে অন্য জায়গা থেকে এয়ার টেনে নিয়ে বড় হয়ে যায়। তাহলে ডেভেলপমেন্টের সময় যখন কোনো একটা এয়ারওয়েতে অবস্ট্রাকশন হয় তখন হচ্ছে গিয়ে এয়ার ট্রাফিক হয়ে যায়, বা ওই দিকটাতে এয়ার ছিল এখানে অবস্ট্রাকশন হলো, এয়ারটা বেরোতে পারছে না, তখন এয়ার ট্রাফিক হয়ে থেকে যায়। লেফট আপার লোব ইউজুয়ালি ইনভলভ 50% কেস। কনজেনিটাল কার্ডিয়াক অ্যানোমালি থাকতে পারে, আমার পেশেন্টের ক্ষেত্রে ছিল। এই কারণে আমি এত কনফিডেন্ট হয়ে সিএলই ডায়াগনোসিস করতে পেরেছিলাম, যেহেতু মাইট্রাল ভালভ প্রলাপস ছিল এবং সেটা 15% কেসে কমন। নিউনেটাল পিরিয়ডে ম্যানিফেস্টেড হয় এবং 6 মাসের মধ্যে মোটামুটিভাবে হয়ে যায়। প্রোগ্রেসিভ রেসপিরেটরি ফেলিওর, নিউমোনিয়া এবং ফেলিওর টু থ্রাইভ। আমার পেশেন্টের বারবার করে রেকারেন্ট এক্সারবেশন নিয়ে আসতো। আর হচ্ছে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থেকে যায়। সোয়ার-জেমস সিনড্রোমের কথা বললাম, একই ধরনের জিনিস। এখানেও দেখা যাচ্ছে যে একটা দিক ব্ল্যাক, এই দিকটা ব্ল্যাক, এই দিকটা ব্ল্যাক, এই দিকটা সাদা, একটু মানে পিসা দিয়ে বাউন্ডেড। তাহলে কেন ওটা সোয়ার-জেমস নয়? সোয়ার-জেমসের ক্ষেত্রে যেটা ইনভলভ হয় সেটা চুপসে যায়, আর সিএলএর ক্ষেত্রে যেটা ইনভলভ হয় সেটা বেড়ে যায়। তাহলে পোস্ট ইনফেক্টিভ এটাও পোস্ট ইনফেক্টিভ টাইপ অফ ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স। ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স মানে কি, আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওলগুলোতে কোনো একটা ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে একটা মিউকাস প্লাগিং হলো, তাহলে ডিস্টাল টু দ্যাট অবস্ট্রাকশন যা যা বললাম সেইগুলো হয়ে এয়ার ট্র্যাপিং এবং এমফাইসেমা এই জিনিস চলতে থাকে। সোয়ার-জেমস সিনড্রোমে অ্যাফেক্টেড লাং স্মল হয়ে যায়। লোকালাইজড পালমোনারি ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। লোকালাইজড পালমোনারি হাইপারইনফ্লেশন ফরেন বডি থেকে হয়, মানে একটা বাচ্চা সে খেলতে খেলতে হঠাৎ করে একটা ফরেন বডি খেয়ে ফেললো। ইয়াংদের ক্ষেত্রে কি হয়, ওখানে অবস্ট্রাকটিভ নিউমোনিয়া হয়, পোস্ট অবস্ট্রাকটিভ নিউমোনিয়া, কারণ সিকনেশন রিটেন করে যায়। কিন্তু পেডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে কি হয়, যেই ব্লক হলো তখন হচ্ছে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স ফলোড বাই সেম সিম্পটম। কনজেনিটাল সিস্টিক অ্যাডিনোমেটোয়েড ম্যালফরমেশন, সিসিএএম অথবা সিপিএএম। সিপিএএম হচ্ছে গিয়ে কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফরমেশন, সেম ইমেজ, ব্ল্যাক আর একটা লোব কম্প্রেসড হয়ে আছে, একটু বেশি ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে বিনাইন লিজন। এটাতে কি হয়, লাংসের মধ্যেই কিছু অ্যাবনর্মাল লাং টিস্যু আছে, জন্মের সময় থেকে হয়ে গেল। এবার পেশেন্টও বেড়ে চলেছে, লাংও বেড়ে চলেছে, অ্যাবনর্মাল টিস্যুও বেড়ে চলেছে। যেহেতু ওটা অ্যাবনর্মাল লাং টিস্যু, তার ফলে ওখানে এয়ার ঢুকছে না, তার ফলে কি হচ্ছে, ওই জায়গাটা এরকম ব্র্যাক হয়ে থেকে গেল। বাস্তবে এখানে কোনো ভেন্টিলেশন পারফিউশন প্রপারলি হচ্ছে না। এটা হচ্ছে সিপিএএম বা সিসিএএম। ব্রঙ্কিয়াল অ্যাট্রেসিয়া, অ্যাট্রেসিয়া মানে ন্যারোইং, ব্রঙ্কাসে ব্রাঞ্চিং চলছিল, চলতে চলতে একটা জায়গায় ব্রঙ্কাস ন্যারো হয়ে গেল, তাহলে ডিস্টার্ব টু দ্যাট ব্রঙ্কাস, এই জিনিস এটা ব্রঙ্কিয়াল অ্যাট্রেসিয়া। এটাও ডেভেলপমেন্টাল এলিমেন্ট।
কি করে ডায়াগনোসিস করা হয়? এক্স-রে, সিটি স্ক্যান, এর বাইরে কিন্তু কোনো ডায়াগনোসিস নেই এবং বাকিটা ক্লিনিক্যাল। কোনো কোশ্চেন? কেমন লাগলো এই কেসটা? রেয়ার কিন্তু জটিল আছে। এই জন্য আমি মানে সবার মুখ দেখার চেষ্টা করছি যে বুঝতে পারছি কিনা বা জিনিসটা অতটা আমার কাছে যতটা ইন্টারেস্টিং বাকিদের কাছে অতটা কিনা। কোনো কোশ্চেন? ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে যদি দেখা যায় যে জায়ান্ট লাং ইনভলভমেন্ট আছে, মানে লাংসের যদি 1/3 এর বেশি এরকম ভেন্টিলেশন বা পারফিউশনে পার্টিসিপেট না করে, তাহলে তখন আমরা তাকে বলি জায়ান্ট অ্যাবনর্মাল প্যাথোলজি, অ্যাবনর্মাল লাং। সেটা ফুলা হতে পারে, সেটা ইনফেকশন হতে পারে। তখন যদি পেশেন্টের সিমটমস এরকম থাকে যে নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হচ্ছে, রেকারেন্ট ডিসঅ্যাডমিশন হচ্ছে, তখন সার্জারি করে ওই জায়গাটায় কেটে বাদ দিয়ে দেয়। আদারওয়াইজ আর কোনো অপশন নেই, লোয়েক্টমি ছাড়া কোনো অপশন নেই। যদি অ্যাসিম্পটোমেটিক হয় কোনো ট্রিটমেন্ট লাগবে না। এটা আমার লাস্ট কেস, এটা লোয়ার লোব প্যাচ। এটা বাকিদের ভালো লাগা উচিত, কারণ এরকম কেস মাঝে মাঝে এলআরটিআই এবং নিউমোনিয়া বলে ডায়াগনোসিস হয়। 75-year-old gentleman, manager by occupation, presented with left-sided chest pain with heaviness for 3 months. Chest pain, chest heaviness, 3 months. As of the breathlessness, MRC grade 3, gradually progressive for last 2 months. Dry cough, on and off with seasonal variation. তাহলে সিজনাল ভেরিয়েশন, ড্রাই কফ, ব্রেথলেসনেস, চেস্ট পেন, এগুলো সবটাই অ্যাসমার পেপারে যায়, কিন্তু চেস্ট পেনটা মিলছে না পুরোটা লেফট সাইডে। কার্ডিওলজিস্টের জন্য যেটা বলার সেটা হচ্ছে চেস্ট পেনের কোনো রেডিয়েশন ছিল না, আমি লিখিনি সেটা আলাদা করে। হ্যাঁ, সোয়েটিং ছিল না, নর্মালজন জিজ্ঞেস করবে যে রেডিয়েশন ছিল কিনা, তো এগুলো কিছু ছিল না। কোনো ফিভার, লস অফ অ্যাপেটাইট, লস অফ ওয়েট, হিমোপ্টেসিস, এগুলো কিছু নেই। মেডিকেল হিস্ট্রি, নেভার স্মোকার, হাইপারটেনসিভ, একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে লাস্ট 10 ইয়ার্স। অ্যাসমা না সিওপিডি জানি না, কারণ যখন আমার কাছে এসেছিল তখন কোনো ওয়ার্কআপ ছিল না। ডাস্ট অ্যালার্জি ছিল, সিমিলার ফ্যামিলি হিস্ট্রি কিছু নেই। জেনারেল এক্সামিনেশন আনরিমার্কেবল, কিছু নেই। রেসপিরেটরি সিস্টেমে দেখা যাচ্ছে যে এয়ার এন্ট্রি পুর, বাইলেটারাল চেস্টে, তার সাথে ইন্সপিরেটরি ক্রেভ, কোর্স ক্রেভস বাইলেটারালি, লেফট মেমোরি এরিয়া এবং ইনফ্রাস্ট্রাকচারাল এরিয়া। আদার সিস্টেমও নর্মাল। এক্সরে যদি দেখি, তাহলে এক্সরেতে আমরা দেখব যে একটা কার্ডিয়াক ওপাসিটিটা কেমন, একটা বুটস্ট্র্যাপের মতো, তার সাথে এইখানে একটা প্যাচি ওপাসিটি। এই দিকগুলোতে লেফট লোয়ার লোব, রাইট লোয়ার লোব বা রাইট লোয়ার জোন, এগুলো হচ্ছে হাইপারলুসেন্সি। কিন্তু মেন প্যাথোলজি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একটা ছোট ডট মতো, একটা কনসলিডেশন মতো। তো আমি নিউমোনিয়া ভেবে এগোই। সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রসলি একটা এমফাইসেমাটাস লাং বাইলেটারাল, পুরো পরিষ্কার, কোথাও কিছু নেই। এগুলো সব এমফাইসেমাটাস লাং, এগুলোতে ছোট 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 ডট ডট এমফাইসেমা। এইখানে একটা অ্যাবনর্মালিটি শুরু হলো, এখানে একটা অ্যাবনর্মালিটি শুরু হলো। এই হচ্ছে গ্রসলি এমফাইসেমাটাস লাং বাইলেটারালি, তার সাথে একটু মোজাইক অ্যাটেনুয়েশন। মোজাইক মানে এখানে একটু ব্ল্যাক, এখানে একটু সাদা, আবার এটা একটু সাদা, এটা একটু ব্ল্যাক, মানে এটাকে আমরা বলি মোজাইক অ্যাটেনুয়েশন। এই জায়গাটা ব্ল্যাক, এটা সাদা। তার সাথে এইখানে একটা ছোট নডিউল, এখানে একটু ছোট নডিউল, এখানে একটু ব্রঙ্কিয়েক্টেসিস, মানে ব্রঙ্কিয়াল ওয়াল ডাইলেটেশন আছে। আর এখানে হচ্ছে গিয়ে ডট 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 মানে নডিউল উইথ কনসলিডেশন, কিন্তু এয়ার ব্রঙ্কোগ্রাম ওরকম ভাবে নেই, এই ছোট লিজন। সিসিটি হলো সিসিটি কেন করলাম ওই নডিউল দেখে বা ওই কনসলিডেশন দেখে, যেহেতু পেশেন্টের নিউমোনিয়ার ফিচার ওইভাবে ছিল না।
এই জায়গাগুলো এনহ্যান্সমেন্ট দিচ্ছে, এই জায়গাগুলো প্রমিনেন্ট। তাহলে কনসলিডেশন যদি হয় তাহলে ও আপটেক নেওয়ার কথা নয়, তার মনস্পিল ইউনিট বাড়ার কথা নয়, ও আপটেক নিল। এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। এখানে পুরোটা আছে একটা। এই সিটি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা অ্যাওটার গায়ে একটা ওভার দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, বোঝা যাচ্ছে। এবং এই ছবিটা যদি দেখি, এইখানে একটা ডাইরেক্ট একটা ভেসেল দেখা যাচ্ছে স্ট্রেট, এই যে দেখা যাচ্ছে। তাহলে এটাও হ্যাম নয় কিন্তু, কারণ এখানে পুরো স্ট্রেট একটা লিনিয়ার মার্কিং, মাঝখানে ওরকম ক্যালসিফিকেশন থাকতে পারে কিন্তু এই লিনিয়ার মার্কিং। তাহলে সিসিটি চেস্টে যদি এরকম একটা মার্কিং আসে তাহলে সেটা প্রবাবলি কোনো একটা ভেসেল, তাহলে একটা লিজন, তার মাঝখানে এরকম একটা ভেসেল আছে। তাহলে সেন্ট্রিলোকুলার ইমপ্রেশন মতো ছিল, তার সাথে ফাইব্রোটিক ছোট 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 ডট ডট লিজন ছিল, একটা ফোকাল সাবপ্লুরাল সফট টিস্যু ডেনসিটি ছিল, প্যারাভার্টিব্রাল রিজিয়নে পোস্টেরিয়র বেজাল সেগমেন্ট অফ লেফট লোয়ার লোব, এবং সেইখানে একটা আর্টারিয়াল সাপ্লাই দেখা যাচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে বেরোচ্ছে। তখন আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ব্রঙ্কো পালমোনারি সিকুয়েস্ট্রেশন পাই। এটা হচ্ছে ফার্স্ট রিডিং। সেকেন্ড রিডিংগুলোর মধ্যে সিপ্যাপ, নিউমোনিয়া, ব্রঙ্কোজেনিক সিস্ট, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এভি ম্যালফরমেশন, মিডিয়াসিনাল টিউমার, টেরাটোমা, নিউরোব্লাস্টোমা, এত কিছু রিডিং করে আমরা এগোই। কিন্তু প্রাইমারি ছিল ব্রঙ্কো পালমোনারি সিকুয়েস্ট্রেশন। আলাদা করতে গেলে আমার থোরাসিক অ্যাঞ্জিওগ্রাফি লাগবে, তো সিটি পালমোনারি এবং ব্রঙ্কিয়াল আর্টারি অ্যাঞ্জিওগ্রাফির জন্য পাঠানো হয়। এইটা একটু ভালো করে দেখতে হবে। এই জায়গাটাকে এবার কনসেন্ট্রেট করা হবে। ভার্টিব্রা চলে এলো, এবার হচ্ছে অ্যাওটা আসবে, ওখান থেকে অ্যাওটা দেখা যাবে, অ্যাওটা আসছে। এই অ্যাওটার নিচে এই জায়গাটাকে একটু ভালো করে সবাই দেখবে, ভেসেল বেরোচ্ছে এই মাছটা। তাহলে এই হচ্ছে ভেসেল, এখান থেকে অ্যাওটা থেকে এখানে আসছে। 3D ভিউতে আরো পরিষ্কার, এই রিজাল্টটাতে দেখা যাচ্ছে যে এই মাছ এখান থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা থেকে বড় 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 এয়ারওয়ে, মানে থোরাসিক অ্যাওটা থেকে ডাইরেক্ট কমিউনিকেশন এবং বড় বড় ভেসেল। যদি শুধু অ্যাওটাকে আমি ইয়ে করি তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে সেই রিজন। তাহলে সিস্টেমিক আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা থেকে। ব্রঙ্কো পালমোনারি সিকুয়েস্ট্রেশন উইথ এমফাইসিস, এই হচ্ছে ডায়াগনোসিস। তাহলে সিকুয়েস্ট্রেশন কি? সিকুয়েস্ট্রেশন হচ্ছে একটা রেয়ার কনজেনিটাল লাং ম্যালফরমেশন characterized by non-functioning lung tissue, লাংয়ের মধ্যে আছে কিন্তু নন ফাংশনিং, এবং এটাতে নর্মাল কানেকশন ফ্রম দ্য ব্রঙ্কিয়াল ট্রি অথবা ব্লাড সাপ্লাই থাকে না, কিন্তু সিস্টেমিক সার্কুলেশন থেকে থাকে, মানে থোরাসিক অ্যাওটা থেকে থাকবে, অ্যাওটা থেকে থাকবে, কিন্তু পালমোনারি সার্কুলেশন থাকবে না। দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রালোবার, লাংসের মধ্যেই আছে কিন্তু নন ফাংশনাল, একটা হচ্ছে লাংসের বাইরে আলাদা করে পুরা, এটা হচ্ছে এক্সট্রা লোবার। এক্সট্রা লোবারটা সাব ডায়াফ্রাগমেটিক হতে পারে। ইউজুয়ালি ইন্ট্রালোবারটা কমনলি পাওয়া যায়, আমাদের পেশেন্টের ইন্ট্রালোবার আমরা পেয়েছি 75 to 85%। চাইল্ডহুড থেকে আসে, রেকারেন্ট ইনফেকশন হয়, নর্মাল লাং লোবের মধ্যেই থাকে, তার নিজের কোনো ভিতরের পুরো থাকে না, লাংসের এর মধ্যেই ঢুকে থাকে একটা কনসলিডেশনের মতো। আর হচ্ছে ভেনাস ড্রেনেজ পালমোনারি থেকে হয়, কিন্তু আর্টারিয়ালটা হয় অ্যাওটা থেকে। এক্সট্রা পালমোনারি হচ্ছে গিয়ে অনেক বেশি ব্রেডেড, অ্যাবডোমিনাল যেহেতু অনেক সময় থাকে, তাহলে অ্যাবডোমিনাল কলিক, অ্যাবডোমিনে ব্যথা হতে থাকে, সার্জারি হয়ে যায়, ডায়াগনোসিস ধরা পড়ে না, অনেক সময় সাবস্প্লিনিক কিছু ডিজিজ ভেবে পুরো স্প্লিন কেটে দেওয়া হয়, কিন্তু সেটা এক্সট্রা লোবার সিকুয়েস্ট্রেশনও হতে পারে। কনজেনিটাল
পালমোনারি আর্টেরিয়াল ম্যালফরমেশন যেটা আমি বলেছিলাম অলরেডি ডিসকাস হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। এরও ডায়াগনোসিস করার উপায় হচ্ছে চেস্ট এক্সরে, এইচআরসিটি এবং সিটি থোরাক্স, তার সাথে অ্যানজিও। এর বাইরে অন্য কোনো ডায়াগনোসিস কিছু নেই। এমআরআই ভালো করে কেন না, এমআরআই যেহেতু সফট টিস্যু লিজনগুলোকে অনেক ভালো করে ধরতে পারে, তাই অনেক সময় এমআরআই করা হয়। অ্যানজিও করলে ওই সফট টিস্যু উইথ ভেসেল এই ডিমার্কেশন অনেক ভালো পাওয়া যায়। থ্যাংক ইউ। এই তিনটে কেস কোনো আচ্ছা, বাকি লিশনগুলো কি আপটেক নিল, ওটা কি ছিল? বাকি লিজনগুলো যে আপটেক নিয়েছিল সেগুলো হচ্ছে ক্যালসিফিকেশনের আপটেক, সেগুলো হচ্ছে গিয়ে এর নয়, হর্নস্পিল ইউনিটের নয়। আমি যখন এই আপটেক দেখলাম তখন আমাদের মেশিনে গিয়ে যখন আমি ওই হর্নস্পিল ইউনিট দেখছি প্রি আর পোস্ট, তখন দেখা যাচ্ছে কোনো চেঞ্জেস নেই। ওগুলো বাস্তবে ক্যালসিফিকেশনের আপটেক, ক্রনিক ইনফ্লামেশন হয়ে 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 ওটা ক্যালসিফাইড হয়ে গেছে, ওটা আপটেক নয়। কিন্তু একটা বড় নডুলার টিউমার তো ছিল, একটা বড় লিশন তো ছিল। হ্যাঁ ছিল, ইনফেকশন আসতে আসতে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হয়েছে, এটার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে। কারণ সিকুয়েস্টেশনের ট্রিটমেন্ট হচ্ছে ইনফেকশন নিয়ে এলে অ্যান্টিবায়োটিক, আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। কারণ এখানে ইনফেকশন যদি হয় তাহলে সার্জারি করে বের করতে হবে। এইটা রেডিয়ালিভাস করা হবে কিনা এই কারণে একটা রেফারেন্স ছিল রেডিয়ালিভাস করা। তো এটা যদি রেডিয়ালিভাস করতাম তাহলে অন টেবিল পেশেন্ট মারা যেত, থোরাসিক অ্যাওর্টা থেকে এই বাস মানে বায়োপসি নেওয়া হতো আর কি। এই আরেকটা জিনিস যেটা বলবো, আমার ডিসকাশন শেষ, আমি আর 5 মিনিট দেব, একটা ডিভাইস দেখাবো, নতুন রেসপিরেটরি ডিভাইস। এই ডিভাইসটার নাম হচ্ছে জিপ হেলার। আমি এটা রাখছি, মাইক্রোফোনটা রাখছি, মুখে বলছি, আমরা দেখাতে পাচ্ছি। জিপ হেলার হচ্ছে একটা ডিপিআই, মানে ড্রাই পাউডার ইনহেলার। আমরা ডিপিআই মানে বিভিন্ন ধরনের রোটা হেলার দেখি, ক্যাপসুলের মধ্যে থাকে, ক্যাপসুলের মধ্যে পাউডার আর একটা ডিভাইসের মধ্যে দিতে হয়, তারপরে টানতে হয়, ইনহেল করতে হয়। সেই ডিপিআই, কিন্তু ডিপিআই লেটেস্ট যে ভার্সন, এটা এর নাম হচ্ছে সিপ হেলার। এটাতে অন্য ডিপিআই সাথে ডিফারেন্ট হচ্ছে, অন্য ডিপিআইকে আমাকে ক্যাপসুল দিতে হয়, মানে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ইউনিট আমাকে রোটা ক্যাপের মধ্যে মানে দিয়ে টানতে হয়। এটার ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড ডোজ কম্বিনেশন উইথ মিটার, মানে এর মধ্যেই কয়েল করে করে ব্লিস্টার যেরকম একটা ক্যাপসুল হয় সেরকম করে ডিপিআই যদি সেম ডোজের ড্রাগ রাখা আছে এটার মধ্যে আছে। এখানে একটা মার্কিং আছে 760 এরকম করে, যতবার পেশেন্ট নেবে এক এক করে কমতে থাকবে। তার মানে আমার ক্যাপসুল আছে কি নেই সেটা এখান থেকে মার্কিং হয়, মানে মিটার ডোজ। এটা হঠাৎ এটা এলো কেন, মানে ওই ডিপিআই ছিল, ওই ক্যাপসুলে চলছিল, হঠাৎ করে এটা আমার প্রয়োজন হলো। এটা আমার প্রয়োজন হলো অনেকগুলো কারণ। একটা হচ্ছে ডিপিআই যখন আমরা টানি তখন আমাদেরকে ফোর্সফুলি ইনহেল করতে হয়, মানে অনেক বেশি প্রেসার দিয়ে টানতে হয়। তারপরে অ্যাডভান্স অবস্ট্রাকটিভ এয়ারওয়ে জিনিসগুলো ওই পরিমাণ ফ্লো জেনারেট করতে পারে না, তারপরে ড্রাগ প্রপারলি দিতে পারে না। তো অনেকে বলতে পারে যে আমি 4বার 5বার টেনে শেষ করবো না, 4বার 5বার টেনে শেষ করলে হবে না। কেন হবে না? কারণ ডিপিআই এর মধ্যে ড্রাগ এবং প্রোপেলেন্ট দুটো জিনিস একসাথে থাকে। যখন আমি ফোর্সফুলি টানবো তখন ওই ফোর্সে দুটো জিনিস একসাথে মিক্সচার হয়ে অ্যাক্টিভেট হয়ে বাস্তবে কাজটা করে। তাহলে আমার ফ্লো যদি কমে যায় তাহলে ওই ড্রাগের যে এফেক্ট সেটা কমে যাবে। এই সমস্যার সমাধান করার জন্য এটা এসেছে। আর একটা প্রবলেম কী হয়, ক্যাপসুলটা ওইভাবে আছে, হিউমিডিটি বাইরে বের করছে, এয়ার অ্যাবজর্ব করছে, দিয়ে কী হয় ড্রাগ বেরোয় না, টানছে কিন্তু ড্রাগটা প্রপারলি বেরোচ্ছে না, কারণ ড্রাগটা অলরেডি জল অ্যাবজর্ব করে বসে আছে। সেই সমাধান করার জন্য এই ডিভাইসটা দেখতে হচ্ছে এরকম, এমনি দেখতে এরকম, এটাকে এইভাবে অন করতে হবে। এটা হচ্ছে মাউথ পিস, এটা মুখে দিতে হবে। এটা হচ্ছে একটা লিভার, এই লিভারটা এইভাবে টানলে হট করে আওয়াজ হলো, তার মানে ড্রাগটা এবার রেডি টু ইনহেল। এখানে একটা ওপেনিং থাকে, সেই ওপেনিংটা খুলে গেল আর ড্রাগটা বাস্তবে ওখানে একটা পাংচার হয়ে গেল। এবার এটাকে যেভাবে ডিপিআই নেওয়া হয় এটাও ঠিক সেইভাবেই নিতে হবে। প্রথমে এক্সেল করে দেওয়া, তারপরে মুখে লাগানো, তারপরে জোরে ইনহেল করা, ইনহেল করে 10 সেকেন্ড ব্রেথ হোল্ড করা, প্রবলেম সলভ। তার মানে ওষুধের সাথে আমার হাতের কোনো কন্ট্যাক্ট হলো না, এবং দেখা যাচ্ছে যে পরিমাণ ফ্লো
ওটার ক্ষেত্রে লাগে, এর ক্ষেত্রে অতটা পুরো লাগছে না। 3 নম্বর হচ্ছে পজিশন। সাপোজ পেশেন্ট শুয়ে টানছে, কোনো অসুবিধা নেই। অ্যাকিউট রিজার্ভেশনের পেশেন্ট বসতে পারছে না, আমি শুয়ে এটাকে টানাতে পারবো। ড্রাগ ডেলিভারি, নর্মাল ইপিআই ক্ষেত্রে ড্রাগ ডেলিভারি যা থাকে লেস দেন 20% বা ম্যাক্সিমাম হলে 20%, এটার ক্ষেত্রে 37%, অনেক বেশি ড্রাগ ডেলিভারি। এবং পেডিয়াট্রিক এজ গ্রুপ কোনো প্রবলেম নেই, আরামসে টানতে পারছি। ড্রাগ শেষ, এখানে আমি মার্কিং দেখতে পাবো। আবার যখন এটাকে আমি অফ করবো, একটা হয়ে গেল, এই রেখে দিলাম, আবার অন করবো, এই টানবো। তাহলে ইজি টু ক্যারি, ইজি টু ইনহেল, অ্যাকিউট রিজার্ভেশনে নেওয়া যায়, কম ফ্লো লাগে, হিউমিডিটি কন্ট্রোল, দাম হচ্ছে গিয়ে অলমোস্ট সেম। রিফিলিং না ফেলে দিতে স্টার্ট নতুন ডিভাইস, তার মধ্যে আবার এই স্টার্ট রিফিল হয়ে আছে এর ভেতরে, হ্যাঁ রিফিল হয়ে আছে। যদি ভেতরের স্ট্রাকচারটা দেখাই তাহলে এটা আরো ভালো করে বোঝা যাবে।